জয়পুরের প্রথম দিনটা আমরা কতটা আনন্দ করে কাটিয়েছি সেটা তো তোমরা আগের ভিডিওতেই দেখেছো। যারা এখনো পর্যন্ত আগের পার্ট গুলো দেখোনি গোল্ডেন ট্রায়াঙ্গেলের, আমি ডেসক্রিপশন বক্সে লিংক গুলো দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো জয়পুরের বিকেল অব্দি মানে ফার্স্ট ডে ইভিনিং অব্দি আমরা কি করলাম সেটা আগের ব্লগে আমি দেখিয়েছি। আমি বলেছিলাম ইভিনিং এ তোমাদের জন্য একটা সারপ্রাইজ ওয়েট করে আছে। তো তোমরাও ওয়েট করে আছো এই সারপ্রাইজটার জন্য, আমরা জানি। Hello, my lovely viewers. Welcome back to my channel. I am Orko Priya. I am pursuing Bachelor's of Travel and Tourism Management. Now I am work at a tourism company and I am a vocal-over artist and I love to do adventure and sports. So don't worry, আমি আজকে তোমাদেরকে সেই সারপ্রাইজটা এই ভিডিওয়ে দিতে চলেছি। আর জয়পুরে আমরা সেকেন্ড ডে, জয়পুরে আমরা দুদিন ছিলাম, মানে 2 রাত্রি। তো সেকেন্ড ডেতে আমরা কি কি করলাম সবই তোমাদেরকে আজকে এই ব্লগে শেয়ার করব। তো স্ক্রিপ্ট না করে দেখতে থাকো পুরো ভিডিওটা। অ্যালবার্ট হল মিউজিয়াম শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন, যা রামনিবাস গার্ডেনের মধ্যে অবস্থিত। এটি সমগ্র ভারতের প্রাচীনতম এবং অন্যতম সমৃদ্ধ জাদুঘর হিসাবে পরিচিত। 1876 সালে ব্রিটিশ শাসনামলে এর নির্মাণ কাজ শুরু হয় এবং 1887 সালে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এই জাদুঘরের নামকরণ করা হয় অ্যালবার্ট এডওয়ার্ডস এর সম্মানে, যিনি তখন প্রিন্স অফ ওয়েলস ছিলেন এবং পরে ব্রিটিশ সম্রাট সপ্তম এডওয়ার্ড হিসাবে সিংহাসনে বসেন। স্থাপত্যের দিক থেকে এই মিউজিয়ামটি ইন্দো সারাসেনিক শৈলীতে নির্মিত, যা ভারতীয়, মুঘল এবং ইউরোপীয় স্থাপত্য রীতির এক অপূর্ব সংমিশ্রণ। এর নকশা প্রণয়ন করেন বিখ্যাত ব্রিটিশ স্থপতি স্যামুয়েল সিন্টন জেকব এবং এটি নির্মাণে স্থানীয় শিল্পীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ভবনটি গম্বুজ, খিলান, সূক্ষ্ম নকশা, বারান্দা ও স্তম্ভসমূহ অত্যন্ত নান্দনিকভাবে সাজানো, যা জয়পুরের ঐতিহ্যবাহী স্থাপত্য রীতির এক অনন্য নিদর্শন। রাতে আলোকসজ্জার মাধ্যমে এই মিউজিয়ামটি আরো মনোমুগ্ধকর হয়ে ওঠে এবং পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করে। এই জাদুঘরের ভেতরে বিভিন্ন গ্যালারিতে ভারতীয় শিল্প, ইতিহাস ও সংস্কৃতির বহুমাত্রিক উপস্থাপন দেখা যায়। এখানে প্রাচীন মুদ্রা, অস্ত্রশস্ত্র, হস্তশিল্প, চিত্রকলা, রাজস্থানী পোশাক, গয়না, মৃৎশিল্প এবং কাঠ ও ধাতুর বিভিন্ন শিল্পকর্ম সংরক্ষিত রয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো এখানে সংরক্ষিত একটি প্রাচীন মিশরীয় মমি। এছাড়াও পারস্য, তিব্বত, চীন ও অন্যান্য দেশের কিছু নিদর্শনও এখানে প্রদর্শিত হয়, যা এই মিউজিয়ামকে একটি আন্তর্জাতিক মাত্রা প্রদান করে। অ্যালবার্ট হল মিউজিয়াম রাজস্থানের লোক সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে বিভিন্ন স্থানীয় শিল্প, নৃত্য, সঙ্গীত এবং জীবনযাত্রার নিদর্শন প্রদর্শিত হয়, যা পর্যটকদের রাজস্থানের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস সম্পর্কে গভীর ধারণা দেয়। জয়পুর শহরের বিখ্যাত স্থাপত্য হাওয়া মহলের ঠিক সামনেই অবস্থিত উইন্ড ভিউ ক্যাফে, যা পর্যটকদের কাছে একটি জনপ্রিয় ভিউ পয়েন্ট হিসেবে পরিচিত। এই ক্যাফেটি একটি বিল্ডিং এর ওপর তলায় অবস্থিত, যেখান থেকে হাওয়া মহলের পুরো সামনের অংশ এক নজরে দেখা যায়। তাই যারা হাওয়া মহলের সৌন্দর্যকে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে উপভোগ করতে চান, তাদের জন্য এই ক্যাফেটি একটি আদর্শ স্থান। উইন্ড ভিউ ক্যাফেতে মূলত একটি রুফটপ ক্যাফে, যেখানে বসে চা, কফি বা হালকা কিছু খাবার যেমন পিৎজা বা অন্যান্য যে কোনো কিছু খেতে খেতে আপনি পিঙ্ক সিটির পরিবেশ অনুভব করতে পারেন। আরাবল্লী পর্বতমালার কোলে অবস্থিত আজমের ফোর্ট ভারতীয় ইতিহাস ও স্থাপত্য কলার এক অসামান্য নিদর্শন। এটি রাজপুত শক্তি, সামরিক কৌশল, শিল্প এবং সংস্কৃতির এক জীবন্ত দলিল। দুর্গটির নিচে অবস্থিত মাত্তোটা লেক এর প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বৃদ্ধি করেছে এবং দুর্গের প্রতিরক্ষার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। আমের অঞ্চলের ইতিহাস অত্যন্ত প্রাচীন। প্রথম দিকে এই অঞ্চলটি মিনা উপজাতির অধীনে ছিল।
পরবর্তীকালে 11শো শতকে কচ্ছওয়া রাজপুত বংশ এখানে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। এই বংশের শাসকরাই পরবর্তীকালে আমের ফোর্ট নির্মাণ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 16শো শতকের মুঘল সম্রাট আকবরের অন্যতম বিশ্বস্ত সেনাপতি ও রাজপুত শাসক রাজা মান সিং আনুমানিক 1592 খ্রিস্টাব্দে আমের ফোর্ট এর মূল কাঠামো নির্মাণ করেন। তিনি শুধু একজন দক্ষ যোদ্ধাই ছিলেন না, বরং একজন কুশলী নির্মাতা ও প্রশাসকও ছিলেন। তার আমলেই আমের একটি শক্তিশালী সামরিক ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। পরবর্তীকালে মির্জা রাজা জয় সিং এবং অন্যান্য শাসকেরা দুর্গটিকে আরো সম্প্রসারণ করেন। আমের ফোর্ট দীর্ঘদিন ধরে কচ্ছওয়া রাজবংশের রাজধানী হিসেবে ব্যবহৃত হয়। এই সময় রাজপুতেরা মুঘলদের সঙ্গে মিত্রতা গড়ে তোলে, যা তাদের ক্ষমতা ও প্রভাব বৃদ্ধি করতে সাহায্য করে। 18শো শতকে সওয়াই জয় সিং জয়পুর শহর প্রতিষ্ঠা করেন এবং রাজধানী 1727 খ্রিস্টাব্দে আমের থেকে জয়পুরে স্থানান্তর করেন। এই দুর্গটি মূলত 4টে স্তরে বিভক্ত। প্রতিটি স্তরের নিজস্ব প্রাঙ্গণ ও কার্যাবলী রয়েছে। প্রধান প্রবেশদ্বার সুরজপোল দিয়ে ঢুকলে প্রথমেই দেখা যায় জালের চৌকো, যেখানে সৈন্যরা সমবেত হতো। এরপর রয়েছে দেওয়ানে আম। রাজা সাধারণ মানুষদের সমস্যা শুনতেন। দেওয়ানি খাস ছিল রাজ পরিবার ও বিশেষ অতিথিদের জন্য নির্দিষ্ট। পান্না মিনাকা কুণ্ড একটি প্রাচীন ও ঐতিহাসিক ধাপকূপ। ধারণা করা হয় যে এই কুণ্ডটি 16শো শতকে রাজপুত শাসন আমলে নির্মিত হয়, যখন আমের ছিল কচ্ছওয়া রাজবংশের রাজধানী। সেই সময় শুদ্ধ জলবায়ুর কারণে পানীয় জলের সংকট ছিল সাধারণ বিষয়। তাই বৃষ্টির জল সংরক্ষণ করে বছরে বিভিন্ন সময় ব্যবহার করার জন্য এই ধরনের কুণ্ড নির্মাণ করা হতো। পান্না মিনাকা কুণ্ডের ইতিহাস শুধুমাত্র একটি জলধারের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি সেই সময়কার মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল। স্থানীয় মানুষ প্রতিদিন এখানে জল সংগ্রহ করতে আসতো। পাশাপাশি এটি ছিল সামাজিক মেলামেশার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। অনেক সময় ধর্মীয় আচার অনুষ্ঠানও এখানে অনুষ্ঠিত হতো। এই কুণ্ডটি মিনা সম্প্রদায়ের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়, যারা ওই অঞ্চলের প্রাচীন অধিবাসী ছিল, এবং পান্না নামটি সম্ভবত কোনো স্থানীয় ব্যক্তি বা শাসকের নাম থেকে এসেছে। স্থাপত্যের দিক থেকে এই কুণ্ডটি অত্যন্ত উন্নত ও বৈজ্ঞানিক পরিকল্পনার পরিচয় দেয়। এর চারপাশে সমানভাবে নেমে যাওয়া জিগজ্যাগ ধাপগুলি এমনভাবে নির্মিত হয়েছে যাতে মানুষ যে কোনো দিক থেকে সহজেই নিচে নামতে পারে। কুণ্ডটি চারদিকে খিলানযুক্ত বারান্দা ও করিডোর রয়েছে, যেখানে মানুষ বিশ্রাম নিতে পারত। গরম মরুভূমির আবহাওয়া এই কুণ্ডের ভেতরের অংশে তুলনামূলকভাবে শীতল থাকতো, যা একে একটি আরামদায়ক স্থান করে তুলেছিল। আমের ফোর্টে বসবাসকারী রাজপরিবার ও সৈন্যদের জন্য জল সরবরাহে এই ধরনের কুণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। জয়গড় ফোর্ট মূলত সামরিক প্রতিরক্ষার জন্য নির্মিত হয়েছিল। এই দুর্গটি আমের ফোর্টের ঠিক ওপরে অবস্থিত এবং দুটি দুর্গের মধ্যে একটি গোপন পথও ছিল, যাতে যুদ্ধের সময় রাজপরিবারের নিরাপদে স্থান পরিবর্তন করতে পারে। জয়গড় দুর্গটি 1726 খ্রিস্টাব্দে কচ্ছওয়া রাজবংশের শাসক সওয়াই জয় সিং দ্বারা নির্মিত হয়। জয়গড় দুর্গের অন্যতম প্রধান আকর্ষণ হলো বিশ্বের বৃহত্তম চাকাযুক্ত কামান জয়ভানা ক্যানন। এই বিশাল কামানটি দুর্গের ভেতরে সংরক্ষিত আছে। ধারণা করা হয় এই কামানটি একবারই পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছিল। দুর্গটির ভেতরে অস্ত্রাগার, প্রাসাদ, জলাবার এবং সৈন্যদের থাকার জন্য বিভিন্ন কক্ষ রয়েছে। ঐতিহাসিকভাবে জয়গড় দুর্গ কখনো শত্রুর হাতে পতিত হয়নি, যা এর শক্তিশালী প্রতিরক্ষার ব্যবস্থার প্রমাণ। নাহারগড় দুর্গ রাজস্থানের লোকবিশ্বাস, রহস্য এবং রাজকীয় সংস্কৃতির এক গভীর প্রতিফলন। নাহারগড় ফোর্টের সঙ্গে জড়িয়ে থাকা নাহার সিং ভূমিয়ার গল্প আজও স্থানীয় মানুষের মধ্যে এক বিশেষ আকর্ষণ সৃষ্টি করে।
জনশ্রুতি অনুযায়ী যখন সওয়াই জয় সিং এই দুর্গটির নির্মাণের কাজ শুরু করেন, তখন প্রতিদিনই কোনো না কোনো অদ্ভুত কারণে কাজ ব্যাহত হতো। কখনো নির্মাণ কাজ ভেঙে পড়তো, কখনো শ্রমিকেরা অকারণে ভয় পেত বা অসুস্থ হয়ে পড়তো। এতে রাজা চিন্তিত হয়ে পড়েন এবং কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা যায় যে এই পাহাড় অঞ্চলে নাহার সিং ভূমিয়া নামে একজন আত্মা বাস করে, যিনি এই স্থানে দুর্গ নির্মাণে অসন্তুষ্ট ছিলেন। এই পরিস্থিতিতে রাজা একজন পুরোহিত বা তান্ত্রিককে ডেকে আনেন। তিনি সাধনা করে জানান যে এই আত্মাকে সন্তুষ্ট না করলে দুর্গ নির্মাণ কখনোই হবে না। এরপর রাজা নাহার সিং ভূমিয়ার সম্মানে একটি ছোট মন্দির নির্মাণের নির্দেশ দেন এবং তার আত্মাকে সম্মান জানিয়ে পূজা অর্চনা করা হয়। তখন থেকেই নির্মাণ কাজে আর কোনো বাধা পড়েনি। এই ঘটনার পর দুর্গটির নাম পরিবর্তন করে নাহারগড় রাখা হয়, যেখানে নাহার শব্দের অর্থ একদিকে বাঘের প্রতীক, অন্যদিকে সেই আত্মার স্মৃতিকে ধারণ করে। তো আমাদের জয়পুর ঘোরা এখানেই শেষ, এবং আমি একটা ইনফরমেশন তোমাদের এই ভিডিওটা একটু শেয়ার করে দিই। সেটা হলো, আমরা এই পুরো গোল্ডেন ট্রায়াঙ্গেল যেটা ঘুরেছিলাম, তো সেখানে আমরা কিন্তু কোনো রকম হোটেল বুক করিনি। আমরা জোস্টেল এবং হোস্টেলার এই দুটো জায়গা থেকে হোস্টেল বুক করেছিলাম, যেগুলো শেয়ারিং হোস্টেল, আগে হোস্টেল যেরকম হয়। আমরা যেটা ছিলাম ওটা কুয়েট হোস্টেল ছিল। মানে ছেলে এবং মেয়ে উভয়ের জন্য এটা বুক করতে পারো। এছাড়াও শুধু গার্লসও পাওয়া যায়, শুধু বয়েজও পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। তো আমরা জোস্টেল এবং হোস্টেলার এই দুটো জায়গা থেকে হোস্টেল বুক করেছিলাম, যেটা আমাদের কিন্তু অনেকটা কম খরচে আমরা এই পুরো ট্রিপটা কমপ্লিট করতে পেরেছিলাম। সত্যি কথা বলতে আমরা গোল্ডেন ট্রায়াঙ্গেলের যে কটা প্রপার্টি বুক করেছিলাম জোস্টেল এবং হোস্টেলার থেকে, প্রত্যেকটা প্রপার্টি খুব সুন্দর, পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন এবং সার্ভিস খুব ভালো। তো আপনারাও চাইলে কিন্তু হোস্টেল বুক করে অনেকটা কম খরচে এই ট্রিপটা করতে পারেন। আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।